হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব রিজিওনাল গ্রুপ বা হচ্ছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক কিছু অর্গানাইজেশন বা গ্রুপ রয়েছে। এই টপিকটা থেকে সেন্ট্রাল এবং হচ্ছে স্টেট গভর্নমেন্টের প্রতিটা পরীক্ষাতে প্রশ্ন এসছে এবং আসবে, আবার আসবে। তো কোনগুলো দেখবো, দেখো আমাদের রিজিওনাল গ্রুপের মধ্যে সবার প্রথমে আজকের ক্লাসে যেটা আমরা দেখব সার্ক। সার্ক সম্পর্কে ডিসকাশন করব ডিটেলে, ঠিক আছে? সার্ক সম্পর্কে। তারপরে দেখব বিমস্টেক সম্পর্কে ডিসকাশন করব আজকে, বিমস্টেক সম্পর্কে। তারপরে দেখব হচ্ছে আসিয়ান কান্ট্রি কারা রয়েছে, কত সালে স্থাপিত হয়েছিল, কারা কারা মেম্বার রয়েছে, ঠিক আছে? তো আসিয়ান কান্ট্রি থাকবে। দেন আমরা দেখব হচ্ছে ব্রিক্স সম্পর্কে। অবভিয়াসলি ব্রিক্স খুবই গুরুত্বপূর্ণ। ব্রিক্স ব্রিক্স তারপর হচ্ছে এনডিবি সম্পর্কে আলোচনা করব, এনডিবি সম্পর্কে, G7 সম্পর্কে আলোচনা করব, G20 সম্পর্কে ডিসকাশন হবে আজকের ক্লাসে, G20। তারপরে থাকছে হচ্ছে ন্যাটো কান্ট্রি কারা, ন্যাটোর কি আছে না আছে সমস্ত কিছু খুঁটিনাটি দেখবো আজকের ক্লাসে। এবং দেখব ইউরোপিয়ান ইউনিয়ন দেখবো, ঠিক আছে? আচ্ছা বেশ। দেন ভুললে কি করে চলবে, এসসিও কান্ট্রি আমরা দেখব, এগুলো দেখব। আরও কিছু রয়েছে, ইটিসি লিখে দিই, তার কারণ হচ্ছে এখান থেকে আমরা ডিসকাশন করব স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কাদের বলে, বলকান কান্ট্রি কাকে বলে, নর্ডিক কান্ট্রি কাকে বলে, এবং হচ্ছে কেন ইউএসএসআর ডিভিশন হয়েছিল, ডিভিশন হয়ে কতগুলো রাজ্য মানে কতগুলো দেশ বেরিয়েছিল, সেগুলো সমস্ত কিছু আজকের ক্লাসেই থাকবে। তো চলো শুরু করি আজকের ক্লাস, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সবার প্রথমে যেটা দেখবো সার্ক। সার্ক সম্পর্কে যে প্রশ্নটা আমাদের ডিসকাশন করবে, সার্কের সম্পূর্ণ নাম কি? তুমি ঝট করে উত্তর দেবে এস ফর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। যখনই এই ধরনের ছোট নাম থেকে বড় নাম মনে রাখতে লাগবে, তুমি ছোট নামটা মনে রাখবে। এস মানে সাউথ এশিয়ান, এ দিয়ে এশিয়ান, আরেকটা এ দিয়ে হচ্ছে অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের সম্পূর্ণ নাম। এটা হচ্ছে সার্কে যারা যারা মেম্বার রয়েছে তাদের ম্যাপ। এবার কিভাবে মনে রাখবো, সবার প্রথমে আমাদের ভারতের ম্যাপটা দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছে আমরা ভারতের ম্যাপটা। ভারত এবং হচ্ছে তার আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তারা সার্কের মেম্বার, ঠিক আছে? তার মানে হচ্ছে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলো দক্ষিণ এশিয়ার মেম্বার। কোথাকার না, দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ে। দক্ষিণ এশিয়ার মধ্যে কারা কারা পড়ে, ভারত, ঠিক আছে? দেন 2 নম্বরে নেপাল, 3 নম্বরে ভুটান, ঠিক আছে? এইভাবে করে পেয়ারে পেয়ারে মনে রাখবে। তারপরে 4 নম্বরে বাংলাদেশ, পাকিস্তান হচ্ছে তোমার 5 নম্বরে রয়েছে, এবং পাকিস্তানের সাথে 7 নম্বরে তুমি মনে রাখবে আফগানিস্তান। হয়ে গেল 1 2 3 4 5 6 নম্বর হবে, ঠিক আছে? তো 6 নম্বরে হচ্ছে আফগানিস্তান, হলো 6টা। আর বাকি থাকলো দুটো। দুটো কি? দুটো হচ্ছে আইল্যান্ড কান্ট্রি। এক হচ্ছে তোমার 7 নম্বরে মনে রাখবে শ্রীলঙ্কা, এবং এই যে ছোট্ট একটা দেশ রয়েছে, ছোট 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 দ্বীপ রয়েছে, দ্বীপ সমূহ, এই দেশটাকে বলা হয় মালদ্বীপ, ভারতবর্ষের একেবারে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ, 8 নম্বর দেশ। তো এই 8টা হচ্ছে সার্কের মেম্বার। এইবার সার্কের মেম্বার 9 কে? 9 হচ্ছে চীন, সার্কের মেম্বার 9, ঠিক আছে? 9 হচ্ছে মায়ানমার, এখানে রয়েছে ভারতের আরেকটা প্রতিবেশী দেশ মায়ানমার, এটা হচ্ছে সার্কের মেম্বার 9, ঠিক আছে? খেয়াল রাখবে, পরীক্ষা ডিসকাশন করবে, ঠিক আছে? আর শেষতম যেটা, সেটা হচ্ছে আফগানিস্তান। 2007 সাল থেকে হচ্ছে আফগানিস্তান সার্কের মেম্বার, এর আগে ছিল না, ঠিক আছে? আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করবে এখান থেকে, যে কত সালে স্থাপিত হয়েছিল। স্থাপিত হয়েছিল তোমার 8 ডিসেম্বর 1985 সালে। একেবারে মনে রেখে দাও, 85 সাল, 1985 সাল ঢাকাতে, বাংলাদেশের রাজধানী ঢাকাতে তৈরি হয়েছিল। কিন্তু সদর দপ্তর ছিল হচ্ছে নেপালের কাঠমান্ডুতে, মানে এখনো রয়েছে সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে, ঠিক আছে? আচ্ছা, হেড বা মহাসচিব বা ডাইরেক্টর জেনারেল কে রয়েছেন? গোলাম সারওয়ার বাংলাদেশ থেকে, ঠিক আছে? আর মেম্বার সম্পর্কে তো আমি বলেই দিয়েছি। এবার এই জায়গাটা না বেশ ইম্পর্টেন্ট জায়গা, একটুখানি দেখবে মজা এসে যাবে। দেখো কি বলছে, বলছে যে সার্কের এই যে দলগুলো রয়েছে মানে দেশগুলো রয়েছে, 8টা দেশ রয়েছে সার্কে। সার্কের 8টা দেশ মিলে বিশ্বের 24% জনসংখ্যা, 24% জনসংখ্যা হোল্ড করে রয়েছে। মানে 100 জন যদি সারা বিশ্বের মধ্যে থাকে, তার মধ্যে 24 জন হচ্ছে সার্কের মধ্যে থাকে। মানে সব থেকে পপুলেটেড স্টেটগুলো বা হচ্ছে তোমার কান্ট্রিগুলো এখানেই রয়েছে, ঠিক আছে? আচ্ছা বেশ। এবং হচ্ছে মাত্র 6% জিডিপি হোল্ড করে, মাত্র 6%-রও কম হচ্ছে আঞ্চলিক বাণিজ্য। তাদের মধ্যে যে বাণিজ্যটা হয় সেটা হচ্ছে মাত্র 6%-রও কম হয়, ঠিক আছে? আচ্ছা, দেশ আমি বলে দিয়েছি আফগানিস্তান সবার শেষে, আর বাকিগুলো দেখে নিও একটুখানি, ঠিক আছে? এরপরে আগে যাওয়ার আগে আরেকটা ছোট্ট একটা ঘোষণা বলছি, যে দেখো পিএসসি মিসলিনিয়াসের জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য একটা নতুন কোর্স লঞ্চ করা হয়েছে ইউ স্টাডি প্ল্যাটফর্মে। যদি চাও তো তোমরা এনরোল করতে পারো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 2027-এর জন্য জিডির নতুন ব্যাচের জন্য যারা প্রিপারেশন করছো এবং চাইছো একটা নতুন কোর্স নেওয়ার
নেওয়ার জন্য অবশ্যই তোমাদের ওয়েলকাম জানাবো। আমাদের এখানে একেবারে সম্পূর্ণ নতুন রয়েছে। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের মধ্যে রয়েছে পঞ্চায়েত। আসন্ন পঞ্চায়েতে যদি তুমি চাও যে এইবারই সরকারি চাকরি পাবে, তাহলে খুব সুবর্ণ সুযোগ রয়েছে, হাতছাড়া একেবারে করবে না। পঞ্চায়েতের জন্য এই নাম্বারে ফোন করবে এবং খুব সুন্দর করে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গাইডেন্সে তুমি তোমার প্রিপারেশনকে আরো বেশি তাড়াতাড়ি শেষ করতে পারো। এছাড়া আমি তোমাদেরকে বলবো পুলিশ ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন রয়েছে এবং আমাদের এই প্ল্যাটফর্মে এই কয়েকদিন হয়েছে যে নতুন পুলিশের একটা কোর্স শুরু হয়েছে, সম্পূর্ণ একটা নতুন একটা ব্যাচ, একেবারে নতুন জিরো থেকে যারা শুরু করতে চাইছো তারা অবশ্যই অফিসিয়াল নাম্বারে ফোন করবে। এছাড়াও আমাদের কম্বো রয়েছে, একটা জায়গায় সমস্ত কিছু যদি যেতে চাও তাহলে 2 বছরের ভ্যালিডিটি যুক্ত কম্বো ব্যাচ। নাম্বারটা এইটা। ফিজ সম্পর্কিত যদি তোমাদের জিজ্ঞাসা থাকে এই নাম্বারে ফোন করবে, কোনো রকমের কোনো হেজিটেশন না করে ফোন করো এবং জিজ্ঞাসা করো পছন্দের কোর্স কিভাবে নেব। এবার আমরা দেখবো বিমস্টেক, আরেকটা রিজিওনাল গ্রুপ। বিমস্টেকের পুরো নাম জিজ্ঞাসা করবে। বি দিয়ে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে, আই দিয়ে ইনিশিয়েটিভ, ফর এম ফর মাল্টি, এস দিয়ে সেক্টরাল। মাল্টি সেক্টরাল, মাল্টি মানে কি অনেক, অনেক সেক্টরাল মানে সেক্টর বিভিন্ন ক্ষেত্র, তো মাল্টি সেক্টরাল বহু ক্ষেত্রে আমরা কোঅপারেশন করব কি বিষয়ে না টেকনিক্যাল এবং ইকোনমিক কোঅপারেশন থাকবে। টেকনিক্যাল এবং ইকোনমিক কোঅপারেশন থাকবে এই দেশগুলোর মধ্যে। টোটাল সদস্য সংখ্যা 7টা। নজর করবে যে কি বলছে না বে অফ বেঙ্গল, সুতরাং বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশের মধ্যে একটা কোঅপারেশন, একটা তোমার কি বলবো তাদের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে, এটাকে বলা হচ্ছে বিমস্টেক কান্ট্রি। কারা কারা রয়েছে সবার প্রথমে মনে রাখবে ইন্ডিয়া, ভারতবর্ষ। ভারতের পরে বাংলাদেশ মনে রাখবে বঙ্গোপসাগরের তীরে অবস্থান করছে। মায়ানমারকে 3 নম্বরে মনে রাখবে বঙ্গোপসাগরের তীরে অবস্থান করছে। থাইল্যান্ডকে মনে রাখবে বঙ্গোপসাগরের তীরে অবস্থান করছে, 4 নম্বর হয়ে গেল দেশ। এবং 5 নম্বরে শ্রীলঙ্কা। হলো 5টা দেশ। এবার দুটো দেশ আছে ওপরে নেপাল 6 নম্বরে, 7 নম্বরে ভুটান। ঠিক আছে, নেপাল ভুটান। অনেকের মনে হবে নেপাল আর ভুটান তো বঙ্গোপসাগরের কানেকশন নেই, তাহলে কেন একে বিমস্টেকের মেম্বার হিসেবে ধরি? তার কারণ এরা ল্যান্ডলক কান্ট্রি, তো এদের যদি কোনো ইন্টারন্যাশনাল ট্রেড করতে লাগে তাহলে কলকাতা বন্দরের মাধ্যমেই করবে। ঠিক আছে, আর কলকাতা বন্দরের মাধ্যমে করে বলেই এই দুটো দেশকে আমরা বিমস্টেকের মেম্বার হিসেবে ধরি। এবার আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবে এখানে যে এই যে 7টা দেশের মধ্যে কোথাও তুমি কি মালদ্বীপকে দেখতে পাচ্ছ? এখানে মালদ্বীপ, তো মালদ্বীপ কিন্তু বিমস্টেকের মেম্বার নয়। কেন নয়? তার কারণ মালদ্বীপ আরব সাগর কিংবা তোমার ভারত মহাসাগরের মধ্যে পড়ে, সেই জন্য বিমস্টেকের মেম্বার নয়। তার কারণ এটা বে অফ বেঙ্গলের আশেপাশে যারা রয়েছে তাদেরকে নিয়ে তৈরি হচ্ছে। টোটাল মেম্বার 7টি দেশ হবে। টোটাল মেম্বার সংখ্যা কত? 7টি দেশ। সাল মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। সাল ব্যাংকক। ব্যাংকক মানে তোমার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এটা স্থাপিত হয়েছিল সবাই মিলে 1997 সালে। 1997 সালে ব্যাংককে স্থাপিত হয়েছিল, কিন্তু হেডকোয়ার্টার রয়েছে এটা ঢাকাতে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে রয়েছে তার হেডকোয়ার্টার বা তোমার কি বলবো সদর দপ্তর। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখব এখানে কোন কোন দেশ রয়েছে। আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, জাস্ট একটা জায়গায় আমি তোমাদের নজর করতে বলবো। বাংলাদেশ, ভুটান, তারপরে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, এরা তো দক্ষিণ এশিয়ার দেশ, মানে সাউথ এশিয়ার দেশ। ঠিক আছে, সাউথ এশিয়ার দেশ। দুটো দেশ এমন রয়েছে বিমস্টেকের মধ্যে যারা সাউথ এশিয়ার নয়, যারা সাউথ ইস্ট এশিয়ার দেশ। সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া তার মানে এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অঞ্চলে অবস্থান করছে। একটা মায়ানমার, একটা তোমার থাইল্যান্ড। টোটাল হয়ে গেল 5 প্লাস 5 প্লাস 2, 7টা দেশ। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখছি আসিয়ান কান্ট্রি। ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, বারে বারে পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে। আসিয়ান গ্রুপ সম্পর্কে আমরা দেখব। আসিয়ান দেখতে গেলে নামটা দেখো, আসিয়ান। আসিয়ানের পুরো নাম মনে রাখবে, বলছে অ্যাসোসিয়েশন। এটা একটা কি অ্যাসোসিয়েশন? কাদের অ্যাসোসিয়েশন? কিছু কান্ট্রির অ্যাসোসিয়েশন বা দেশের অ্যাসোসিয়েশন। যেমন এই দেশগুলো সাউথ ইস্টে পড়ে, সাউথ ইস্টে, সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব দিকে পড়ে। কার না এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে সেই নেশনগুলোকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন তৈরি করা হয়েছে। তার মানে ভারতকে রেখে, যদি ভারতকে রেখে তুমি দক্ষিণ পূর্ব দিকে আসো তাহলে এখানে টোটাল 10 প্লাস 1টা টোটাল 11খানা দেশের গ্রুপ পাবে, সমূহ পাবে, যারা এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। এই জন্য এটাকে আসিয়ান গ্রুপ বলা হচ্ছে। নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, কালচারাল টাই আপ করবার জন্য এরা এই গ্রুপটাকে বানিয়ে রেখেছে আসিয়ান। এদের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো এবং এখানে এরা একজোট হয়ে কাজ করে। 11 জন একজোট হয়ে কাজ করে সব সময়ের জন্য। ইউনাইটেড নেশনও তারা একসাথেই ভোটিং করে, একসাথেই এগেনস্টে ভোট দেয়, একসাথে পক্ষে ভোট দেয়, সমস্ত কিছু। তো এদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। কোন কোন দেশ রয়েছে এর মধ্যে দেখবো আমরা, কোন কোন দেশ রয়েছে অবভিয়াসলি দেখবো কোন কোন দেশ রয়েছে। তার আগে দেখে নাও সাল
সাল কত? 1967 সালে। পরিষ্কারভাবে মনে রাখবে 1967 সালে আসিয়ান গ্রুপ তৈরি হয়েছে এবং এটাও বিমস্টেকের মতনই তোমার ব্যাংককে স্থাপিত হয়েছে। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায় রাখা হয়েছে? ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তাতে। ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তাতে রাখা হয়েছে। ইন্দোনেশিয়ার সাথে তো ভারতের সাংস্কৃতিক এবং হচ্ছে তোমার কালচারালও টাই আপ রয়েছে। ঠিক আছে, তো আমাদের পুরনো সম্পর্ক ইন্দোনেশিয়ার সাথে। সম্প্রতি নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ায় গেছেন, সেখানকার হচ্ছে যে সর্বোচ্চ সম্মান সেটাও তিনি পেয়েছেন এবং ইন্দোনেশিয়ার কি বলে পার্লামেন্টে তিনি হচ্ছেন স্পিচও দিয়েছেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে। ঠিক আছে, তো সেই জাকার্তাতেই আসিয়ান কান্ট্রির বা আসিয়ান গ্রুপের হেডকোয়ার্টার বা সদর দপ্তর রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে 10টি বলা হয়েছে কিন্তু 10 প্লাস একটা, একটা কেন? তার কারণ সম্প্রতি 2025 সালে 11 নম্বর দেশটা সংযুক্ত হয়েছে এদের মধ্যে। প্রথমে তুমি 10টা দেখে নাও, এই 10টা মেম্বার কারা কারা? 10টা মেম্বার এই পূর্ব দিকে মানে দক্ষিণ পূর্ব দিকে কারা কারা রয়েছে? ইন্দোনেশিয়া অবভিয়াসলি, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এরা হচ্ছে প্রতিষ্ঠা দিবস মানে এদের প্রতিষ্ঠা কাল থেকে রয়েছে, 1967 সাল থেকেই রয়েছে। তারপরে ব্রুনেই দেখতে পাচ্ছ 1984 সালে, ভিয়েতনাম, লাওস, মায়ানমার, কম্বোডিয়া এবং হচ্ছে পূর্ব দিবস না, এটা হচ্ছে পূর্ব তিমুর। কি বললাম? পূর্ব তিমুর, এরা হচ্ছে অ্যাড হয়েছে 2025 সালে। টোটাল হয়ে যাবে 11টা দেশ। ঠিক আছে, এরা একসাথেই কাজ করে। ওকে, চলো এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এসসিও। ভীষণ খবরে থাকে, ভীষণ নিউজে থাকে এসসিও। প্রতি বছর বছরের সামিট হয়। কারেন্ট অ্যাফেয়ার্স যারা ফলো করো তারা অবশ্যই এসসিওর নাম শুনবে, যার পুরো নাম জিজ্ঞাসা করবে। এসসিও মানে হচ্ছে এসসিও মানে হচ্ছে তোমার সাংহাই কোঅপারেশন। কি বললাম? সাংহাই কোঅপারেশন, সাংহাই কোঅপারেশন। এবারে যে সাংহাই, এটা একটা শহর, চীনের একটা শহর। কোথাকার শহর? না চীনের শহর সাংহাই, কিন্তু এর যে হেডকোয়ার্টার এটা কিন্তু সাংহাইতে নেই, এটা বেজিং এ রয়েছে ভাই। এটা হচ্ছে কোথায়? বেজিং এ রয়েছে, বেজিং এ রয়েছে। চীনের হেডকোয়ার্টার তোমার হচ্ছে চীনের শহর সাংহাই, নাম সাংহাই কোঅপারেশন, কিন্তু হেডকোয়ার্টার রয়েছে কোথায়? বেজিং এ রয়েছে। চলো ডিটেলস দেখবো, আগে ম্যাপটা ভালো করে দেখে নাও। এই যে রেড কালারের যে ম্যাপগুলো দেখছো, যে কারেন্ট দেশগুলো দেখছো, এই প্রত্যেকটা দেশ হচ্ছে এই সাংহাই কোঅপারেশনের পার্ট। ঠিক আছে, এবার দেখে নিই সাংহাই কোঅপারেশন কত সালে স্থাপিত হয়েছিল। দেখো, এটা সবার প্রথম স্থাপিত হয়েছিল 1996 সালে। তখন এর নাম ছিল সাংহাই 5। কেন? 5টা দেশ ছিল, সেই জন্য সাংহাই 5 বলা হতো। ঠিক আছে, পরবর্তীতে 2001 সালে উজবেকিস্তান সংযুক্ত হয়ে যায়। উজবেকিস্তান যেই সংযুক্ত হয়ে যায়, নামটা বদলে দিয়ে সাংহাই 5-এর জায়গায় হচ্ছে সাংহাই কোঅপারেশন রাখা হয়। ঠিক আছে, দেখো হেডকোয়ার্টার কোথায় বললাম? বেজিং এ রয়েছে। ঠিক আছে, নেতৃত্বে বর্তমানে ইনি রয়েছেন, দেখে নিও। কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হেডকোয়ার্টার মনে রাখবে, এটা পরীক্ষায় জিজ্ঞাসা করবে। ঠিক আছে, আচ্ছা এবার এই যে প্রত্যেকটা রিজিওনাল গ্রুপ রয়েছে তাদের প্রতি বছর বছর সামিট হয়, যেমন ব্রিক সামিট হয় তেমনি এসসিও সামিট হয়। 2025 সালে এসসিওর প্রত্যেকটা দেশ মিলে একটা সামিট করেছিল, সেটা চীনে হয়েছিল। তিয়ানজিন বলে একটা জায়গা রয়েছে চীনে, সেখানে হয়েছে। পরীক্ষা জিজ্ঞাসা করবে এই বছরেরটা। 2026-এরটা কোথায় হবে? কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছিলাম আমি তোমাদের, কিরগিজস্তানের হচ্ছে বিশকেকে হচ্ছে, কিরগিজস্তানের রাজধানী বিশকেক। বিশকেকে এই বছরেরটা হবে সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বর নাগাদ হবে। ঠিক আছে, এসসিও সামিট বিশকেকে। চলো 10টা রাষ্ট্র এর সদস্য, এটাও জিজ্ঞাসা করবে কতজন সদস্য? 10টা। প্রথমে কতজন ছিল? 5 জন, সেই জন্য সাংহাই 5 বলা হতো। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলছে, চীন, রাশিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান, এরাই হচ্ছে সাংহাই 5। এরাই হচ্ছে সাংহাই সাংহাই 5 নামে পরিচিত। কত সাল থেকে? 1996 সাল থেকে। কত সাল? না 1996, এদেরকে বলা হতো সাংহাই 5। কে? চীন, রাশিয়া, চীন, রাশিয়া, চীন, রাশিয়া এবং হচ্ছে কাজাকিস্তান, কিরগিজস্তান এবং হচ্ছে তোমার তাজিকিস্তান। হয়েছে। এদের সাথে যুক্ত হয়েছে কে? 2020 সালে 2001 সালে উজবেকিস্তান। 2001 সালে কে আসলো? উজবেকিস্তান আসলো, হয়ে গেল সাংহাই 5। ভারত যুক্ত হয়েছে 2017-তে, সাথে সাথে পাকিস্তান ওই একই বছর 2017 সালে ভারত যুক্ত হয়েছে। তার মানে হচ্ছে ভারত কিন্তু সাংহাই কোঅপারেশনের অংশ, সাংহাই কোঅপারেশনের পার্ট, আসিয়ানের অংশ নয়, বিমস্টেকের পার্ট, সার্কের পার্ট এবং হচ্ছে এসসিওর পার্ট। ঠিক আছে, ইরান এবং বেলারুশ, ইরান হচ্ছে 23-এ, বেলারুশ হচ্ছে খুব সম্প্রতি 2024 সালে সংযুক্ত হয়েছে, 24 সালে। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে এই কটা হচ্ছে টোটাল হচ্ছে তোমার 10টা দেশ। আরো দুটো পয়েন্ট এখান থেকে দেখে নেবে, ম্যাপের দিকে তাকাও। এটা হচ্ছে ইয়েমেন, এইটাকে বলা হয় ইয়েমেন। এটা আরব কান্ট্রি, কিন্তু ইয়েমেন কিন্তু পারস্য উপসাগরের তীরে নেই, সুতরাং এটা জিসিসির পার্ট নয়, মনে রাখবে পরিষ্কারভাবে। উল্টো দিকে চলে আসো, এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে ইরাক, এটা হচ্ছে ইরাক এবং এটা হচ্ছে তোমার ইরান।
খবরও রয়েছে খুবই। তো ইরাক এবং ইরান কেউই তোমার জিসিসির পার্ট নয়, যদিও এরা হচ্ছে তোমার পারস্য উপসাগরের তীরেই পড়ে। ইরাকও পড়ে পারস্য উপসাগরে, ইরাকও পড়ে পারস্য উপসাগরের তীরে, কিন্তু এরা দুজন কেউই জিসিসির অংশ নয়। ইরানও নয়, ইরাকও নয়, আর ইয়েমেন নয়, ও তো এমনিতেই নয়। ঠিক আছে, চলো। হরমুজ সব খুব খবরে রয়েছে। হরমুজের নাম তোমরা শুনেছো, ঠিক এই জায়গাটাতে হরমুজ রয়েছে, এই ঠিক এই জায়গাটাতে হচ্ছে তোমার হরমুজ রয়েছে, স্ট্রেট অফ হরমুজ। ঠিক আছে, হরমুজ রয়েছে এখানটাতে। চলো দেখো, এই যে তোমার 6টা দেশ রয়েছে, তারা কি কি আমি তোমাদের অলরেডি ডিসকাশন করে দিয়েছি। সালটা মনে রাখবে, 1981 সালে এটা স্থাপিত হয়েছিল। হেডকোয়ার্টার বা সদর দপ্তর খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ, এটা রিয়াদে রয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে রয়েছে। জিসিসি বা গালফ কোঅপারেশনের ইয়ে রয়েছে তোমার কি বলে হেডকোয়ার্টার হলো। আচ্ছা, আর এই যে দেশগুলো রয়েছে জিসিসি, এদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক, মানে হচ্ছে একটা কমন ব্যাপার রয়েছে, কমন ফ্যাক্টর রয়েছে। এরা প্রত্যেকটা দেশই হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং তেলের উপরে নির্ভরশীল। তারা প্রত্যেকে তেল এক্সপোর্ট করে থাকে এবং তাদের ইকোনমি, অর্থনীতি তেলের উপরে নির্ভর করে। ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস এবং হচ্ছে প্রাকৃতিক যেটা অয়েল বলা হয়, মানে ন্যাচারাল অয়েল, ঠিক আছে, তার উপরে ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, চলো। এবারে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এবং সব থেকে বেশি নিউজে থাকে, সেটা হচ্ছে ব্রিক্স। ব্রিক্স আস্তে 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 তোমার হচ্ছে শক্তিশালী হচ্ছে, মানে ডানা একেবারে ছড়াচ্ছে সারা বিশ্বে। তো ব্রিক্সের এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এই যে রেড কালারের যে দেশগুলো রয়েছে ডার্ক রেডে, এটা হচ্ছে ব্রিক্স দেশ। ঠিক আছে, উল্টো দিকে নীল কালারের যে দেশ দেখতে পাচ্ছ, দেখো ইউরোপের কিছুটা নীল রয়েছে, এখানে কিছুটা নীল রয়েছে, এবং এখানে জাপানকে একটুখানি নীল নীল করা হয়েছে। এই দেশগুলোকে বলা হয় G7। G7 এবং হচ্ছে তোমার ব্রিক্সের মধ্যে, ব্রিক্স দেশগুলোর মধ্যে বেশ কম্প্যারিজন হয় যে কে বেশি শক্তিশালী, G7 নাকি ব্রিক্স। আগে G7 শক্তিশালী ছিল, তার কারণ হচ্ছে G7 এর মধ্যে 7টা বিশ্বের বড় বড় শক্তিশালী দেশ এবং অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী দেশ, তারা হচ্ছে G7 এর অংশের মধ্যে আসে। যেমন কানাডা, আমেরিকা, তারপর হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানি, এরা আসে, এবং হচ্ছে আমেরিকা, তোমার হচ্ছে জাপান আসে এশিয়া থেকে, এরা হচ্ছে G7 এর অংশ। তো G7 বেশি শক্তিশালী নাকি ব্রিক্স বেশি শক্তিশালী? একটা হচ্ছে আমেরিকাপন্থী আর একটা হচ্ছে তোমার রাশিয়াপন্থী, মানে রাশিয়ার উইংস এর মধ্যে আসে। তো ব্রিক্স সম্পর্কে আমরা ডিসকাশন করব কিভাবে এটা উৎপত্তি হলো। দেখো, ব্রিক্স সম্পর্কে বলতে গেলে একটা কথা বলতেই লাগবে, তার নাম হচ্ছে একজনের কথা, তিনি হচ্ছেন অর্থনীতিবিদ জিম ও নিল। পরীক্ষা জিজ্ঞাসা করবে এবং অবশ্যই করবে, ভালো করে মনে রাখবে যে ব্রিক এই শব্দটা কে দিয়েছেন। ব্রিক, ব্রিক শব্দটা সবার প্রথম 2001 সালে তোমার গোল্ডম্যান স্যাক্স, এটা একটা তোমার হচ্ছে কি বলবো, একটা ইনস্টিটিউশন যারা হচ্ছে সারা বিশ্বে অর্থনীতি নিয়ে ডিসকাশন করে, কার কোন দেশের অর্থনীতি কিরকম যাচ্ছে, পুরো গ্লোবালি অর্থনীতি ডাউন হচ্ছে, স্লো ডাউন হচ্ছে, জিডিপি কত হবে, এগুলো নিয়ে তারা আলোচনা করে। তো এই ইনস্টিটিউশনের একজন অর্থনীতিবিদ ছিলেন হচ্ছে জিম ও নীল। তিনি প্রথম ব্রিক্স এই কথা বলে, মানে ব্রিক্স নয়, অ্যাকচুয়ালি ব্রিক কথাটা বলেছিল, ব্রিক, ব্রিক এই কথাটা তিনি বলেছিলেন। তো এটাকেই ব্যবহার করে 2009 সালে, 2009 সালে এই ব্রিক্সটা তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি 2006 সালে তৈরি হয়েছিল, প্রথম সম্মেলনটা তোমার 2009 সালে হয়, এটা মনে রাখবে। তৈরি হয়েছিল 2006 সালে ব্রিক, এবং হচ্ছে তাদের প্রথম যে সম্মেলনটা হয় সেটা হয় হচ্ছে 2009 সালে। ঠিক আছে, ব্রিকের মধ্যে কারা কারা রয়েছে দেখবে। ব্রিকের মধ্যে রয়েছে হচ্ছে প্রথম লেটারগুলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, হয়ে গেল ব্রিক। কত সাল থেকে? 2006 সাল থেকে স্থাপিত হয়, আর প্রথম মিটিংটা হয় 2009 সালে। ঠিক আছে, এর সাথে 2010 সালে যুক্ত হয়ে যায় সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা হয়ে যাওয়ার সাথে সাথে এটা ব্রিক্স হয়ে যায়, ব্রিক্স। ঠিক আছে, ব্রিক হয়ে গেল ব্রিক্স, হয়ে গেল ব্রিক্স, এখনো ব্রিক্সই রয়েছে। ওকে, আচ্ছা, এরা হচ্ছে এই যে 5টা দেশ, এরা হচ্ছে একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে রয়েছে ব্রিক্সের সাথে রয়েছে, যাদের নামের পুরোপুরি অর্গানাইজেশনটার নাম রয়েছে। ঠিক আছে, এবার আস্তে আস্তে জুড়ছে, দেখো কে কে আর আস্তে আস্তে জুড়ছে। মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব এমিরাটস এবং সৌদি আরব। 2024 সালে এরা যুক্ত হয়েছে। এরা দুজন হচ্ছে আফ্রিকান কান্ট্রি, মানে মিশর এবং ইথিওপিয়া। মিশর এবং ইথিওপিয়া আফ্রিকার দেশ। বাকি 3জন হচ্ছে ইরান, সৌদি আরব এবং হচ্ছে তোমার সংযুক্ত আরব এমিরেট, যেটাকে ইউএই বলি। এরা 3জন হচ্ছে এশিয়ার দেশ। এরা যুক্ত হচ্ছে কত সালে? 2024 সালে। পরবর্তীতে তুমি দেখো ইন্দোনেশিয়া যুক্ত হয়েছে 2025 সালে। টোটাল কতজন মেম্বার? 11 জন মেম্বার, 11টি দেশ বলতে পারো, 11টা দেশ হচ্ছে এর টোটাল সদস্য। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে দেখো কি বলছে।
ব্রিকের তরফ থেকে একটা ব্যাংক রয়েছে যাকে আমরা এনডিবি বলি, কি না নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। পরীক্ষা জিজ্ঞাসা করে, কিন্তু রেলে জিজ্ঞাসা করেছিল যে এনডিবির পুরো নাম কি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই ব্যাংকটা ব্রিক ব্যাংক নামও পরিচিত, তার কারণ ব্রিক্সের মধ্যে যে সমস্ত দেশগুলো রয়েছে তারা নিজেদের অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করবার জন্য ব্রিক্স নেশনসরা এই ব্যাংকটাকে তৈরি করেছিল, যাতে ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এই ব্যাংকগুলোর হেডকোয়ার্টার আমেরিকাতে রয়েছে, আমেরিকার উপরে বেশি নির্ভরশীল হতে হবে। তো আমেরিকার সাথে যদি একটা সময় সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে এই ব্যাংকগুলো থেকে আমরা লোন পাবো না, তাহলে কি করে চলবে? সেই জন্যই হচ্ছে আমেরিকার উপরে নির্ভরশীলতা কমানোর জন্য ব্রিক্সের নেশনসগুলো তারা নিজেদের একটা ব্যাংক তৈরি করেছে, সেটাকে এনডিবি বলি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বলা হয়। ঠিক আছে, আর এই ব্যাংকটা তোমার হচ্ছে 2015 সালে তৈরি হয়েছে। কত সালে? না, 2015 সালে তৈরি হয়েছে। দেখো এখানে হিস্ট্রি দেয়া হয়েছে। সবার প্রথম কথা হয়েছিল চতুর্থ সম্মেলনে 2012 সালে, তারপরে ফাইনালি ষষ্ঠ সম্মেলন 2014 সালে এটা সিগনেচার হয়েছিল, এবং ক্ষমতায় এসেছে 2015 সাল থেকে, যার হেডকোয়ার্টার রয়েছে চীনের সাংহাইতে রয়েছে। কোথায় রয়েছে? চীনের সাংহাইতে রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বা তোমার হচ্ছে ব্রিক ব্যাংকের হেডকোয়ার্টার চীনের সাংহাইতে রয়েছে। ঠিক আছে, ভারত কিন্তু সদস্য। এছাড়াও ব্রিক্সের যে 5জন দেশ রয়েছে তারা তো অংশ রয়েছে, এছাড়াও বাংলাদেশ, সংযুক্ত আরব এমিরাত, মিশর, আলজেরিয়া, কলম্বিয়া, উজবেকিস্তান, এরা প্রত্যেকেই হচ্ছে ব্রিক্স ব্যাংকের, ব্রিক্সের নয়, ব্রিক্স ব্যাংকের। এরা হচ্ছে ব্রিক্সের না হলো ব্রিক ব্যাংকের। যেমন বাংলাদেশ, দেখো বাংলাদেশ, এই যে বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু ব্রিক্সের পার্ট নয়, কিন্তু ব্রিক্স ব্যাংকের পার্ট বা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পার্ট। ঠিক আছে, তো মনে রেখে দেবা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং রাষ্ট্রপতি বর্তমানে হচ্ছে দিলমা রুসেফ। দিলমা রুসেফ ব্রাজিলের আর কি প্রাক্তন রাষ্ট্রপতি হচ্ছে দিলমা রুসেফ। চলো এবার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, আরেকটা হচ্ছে আরেকটা বড় আর কি সংগঠন এবং শক্তিশালী সংগঠন, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। নাম দেখেই মনে হচ্ছে যে ইউরোপিয়ান যে সমস্ত দেশগুলো রয়েছে তারা নিজেদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করবার জন্য একটা গ্রুপ বানিয়ে রেখেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন সবসময় একসাথে কাজ করে, একসাথে কাজ করবে, মানে হচ্ছে কোনো আলাদা করে ব্রিটেন বা ফ্রান্স বা হচ্ছে ইটালির মতামত নয়। ইউরোপিয়ান ইউনিয়ন কি বলছে, প্রত্যেকে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট। দেখো ইউরোপিয়ান ইউনিয়নে টোটাল হচ্ছে দেশ সংখ্যা 27টা রয়েছে। সবার প্রথমে তো এটাই মনে রাখবে, 27টা দেশ রয়েছে, একটা দুটো নয়, 27টা দেশ। হেডকোয়ার্টার রয়েছে ব্রাসেলসে, রয়েছে বেলজিয়ামে, ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। কোথায় রয়েছে? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রয়েছে। ওকে, আচ্ছা, পতাকাটা দেখো, নীল রঙের পতাকা, 12খানা তোমার গোল্ডেন কালারের স্টার রয়েছে। এটা হচ্ছে তোমার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ বলতে পারো বা সিম্বল বলতে পারো। ঠিক আছে, আচ্ছা, এখানে তারা প্রত্যেকে ইউরো ব্যবহার করে। অ্যাকচুয়ালি প্রত্যেক মানে 27টা দেশের মধ্যে 20টা দেশ হচ্ছে তারা কারেন্সি হিসাবে ইউরো ব্যবহার করে থাকে। ইউরো, এটা মনে রাখা খুব সহজ, ইউরোপিয়ান ইউনিয়নের 20টা দেশ হচ্ছে কি ব্যবহার করে না, ইউরো ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা, সর্বশেষ হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া সর্বশেষ যারা হচ্ছে ইউরো ব্যবহার করে থাকে এবং হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট। ঠিক আছে, এই যে গ্রিন কালারের যে দেশগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশ। ঠিক আছে, এখানে তোমার বেলজিয়াম রয়েছে, লুক্সেমবার্গ রয়েছে, ফ্রান্স রয়েছে, স্পেন রয়েছে, পর্তুগাল রয়েছে, ইটালি রয়েছে। ঠিক আছে, তারপর ওপরে চলে যায় জার্মানি রয়েছে, ডেনমার্ক রয়েছে, সুইডেন রয়েছে, ফিনল্যান্ড রয়েছে, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়েনিয়া, পোল্যান্ড, এরা প্রত্যেকে রয়েছে, রোমানিয়া, বুলগারিয়া, এরা প্রত্যেকে, এই হচ্ছে তোমার অস্ট্রিয়া, সবাই ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট। টোটাল হচ্ছে 27টা দেশ রয়েছে। 27টা দেশের মধ্যে 28 নম্বর দেশ ইউকে ছিল একটা সময়, ইউকে ছিল, কিন্তু ইউকে কি করে গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এক্সিট করে গেছে। সেই জন্য এখন 28 থেকে কমে ইউরোপিয়ান ইউনিয়নে কতজন হয়েছে, 27 জন হচ্ছে, 27 জন। ঠিক আছে, আর এই যে ব্রিটেন এক্সিট করে গেল সেই ঘটনাটাকে কি বলা হয় না, ব্রেক্সিট বলা হয়। পরীক্ষায় আসবে 2020 সালের 31শে জানুয়ারি এক্সিট করে গেছে। ঠিক আছে, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে, শেনজেন অঞ্চল, পরীক্ষা যদি জিজ্ঞাসা করে যে নিম্নলিখিত কোন ঘটনাকে বা কোন অঞ্চলকে বা কেন কি শেনজেন, তো শেনজেন কি জিনিস? শেনজেন হচ্ছে বলছে ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশ এবং হচ্ছে ইউরোপের আরো দুটো দেশকে যুক্ত করে নাও, একটা হচ্ছে সুইজারল্যান্ড আর একটা হচ্ছে নরওয়ে। টোটাল হচ্ছে 29টা দেশ তাদের নিজেদের মধ্যে একটা কোঅপারেশন সম্পর্ক স্থাপন করেছে, কি যে একে অপরের দেশে যাব কিন্তু কোনো ভিসা লাগবে না, ভিসা ফ্রি। ভিসা ছেড়ে দাও, পাসপোর্টও লাগবে না, পাসপোর্টও লাগবে না। আমাদের এখানে তো চলো পাসপোর্ট লাগে, ভিসা ছাড়া যদি এন্ট্রি দিই ভর্তি হয়ে যাবে বাংলাদেশিতে আমাদের দেশ। ঠিক আছে, ওরা তো মানে ভিসা ছাড়ো, মানে পাসপোর্ট যদি তুলে দাও না তাতেই হচ্ছে দলে দলে ঢুকবে আর কি। যাই হোক না কেন, ইউরোপে এই কোঅপারেশনটা রয়েছে তাদের মধ্যে, তার কারণ সবাই ধনী দেশ। তুমি আমাকে নতুন কি দেখাবে, বড় বিল্ডিং কি দেখায়, বড় রাস্তা কি দেখাবে, কত আর কি কি দেখাবে, তো আমাদের দেশেই রয়েছে এগুলো।
ঠিক আছে? তাহলে ফ্রান্সের কোনো ব্যক্তি প্যারিস থেকে যদি লন্ডনে যায়, ও আশ্চর্য হবে দেখে বড় বড় বিল্ডিং, বড় বড় রাস্তা, তার কারণ ওর নিজের দেশেই রয়েছে। সুইজারল্যান্ডের কোনো ব্যক্তি যদি তোমার জার্মানি যায়, কি আশ্চর্য হবে, নিজের দেশেই রয়েছে। তো সেই জন্য হচ্ছে এদের মধ্যে একটা কোঅপারেশন রয়েছে, কি না, ভিসা ফ্রি এন্ট্রি এবং হচ্ছে পাসপোর্ট ফ্রি এন্ট্রি এবং হচ্ছে তোমার কোনো বর্ডার রেস্ট্রিকশন নেই এদের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এটাকেই বলা হয় শেনজেন অঞ্চল। শেনজেন অঞ্চল 29টা দেশের মধ্যে, ঠিক আছে? লাস্ট এই পয়েন্টটা মনে রাখবে, নোবেল পেয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন তাদের কাজের জন্য 2012 সালে, 2012 সালে পেয়েছিল, ঠিক আছে? চলো এগিয়ে যাব আমরা। নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণ নিউজে থাকে এবং খবরে থাকে, ন্যাটো। ন্যাটো সম্পর্কে অনেকেরই আমরা জিজ্ঞাসা রয়েছে, ন্যাটো কি জিনিস? ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা হচ্ছে ট্রিটি মানে কি, চুক্তি অর্গানাইজেশন, চুক্তি, ঠিক আছে? ট্রিটি অর্গানাইজেশন নর্থ আটলান্টিক, তার মানে আটলান্টিক মহাসাগরের উত্তর দিকে যে দেশগুলো রয়েছে তাদেরকে নিয়ে যে একটা কোঅপারেশন বা একটা দল তৈরি হচ্ছে, তাকে আমরা ন্যাটো কান্ট্রি বলবো। সাল মনে রাখবে, 1949 সালে তৈরি হয়েছিল কোথায়, না ওয়াশিংটন ডিসিতে, আমেরিকাতে, ওয়াশিংটনে তৈরি হয়েছিল 1949 সালে, ঠিক আছে? আচ্ছা, সদর দপ্তর কোথায় রাখা হচ্ছে? সেই বেলজিয়ামের ব্রাসেলসে। বেলজিয়ামের সেই কেন বললাম, ইউরোপিয়ান ইউনিয়নেরও কিন্তু সদর দপ্তর এখানেই রয়েছে। তো বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো রয়েছে। টোটাল মেম্বার সংখ্যা কত? 32টা। তার মানে ইউরোপিয়ান ইউনিয়নে 27টা রয়েছে আর ন্যাটোতে 32টা রয়েছে, 32টা দেশ রয়েছে। এই 32টা দেশ ইউরোপে রয়েছে এবং উত্তর আমেরিকা রয়েছে। উত্তর আমেরিকাতে কানাডা এবং হচ্ছে তোমার ইউএসএ, আমেরিকা নিজে, দুটো হয়ে গেল উত্তর আমেরিকাতে। বাকি সবকটা দেশ হচ্ছে ইউরোপিয়ান দেশ। ম্যাপে দেখলে আমরা আরো ভালো বুঝতে পারবো। এই দেখো গ্রিন কালারের যে দেশগুলো দেখতে পাচ্ছ, এখানে পুরো যে গ্রিন কালারের যে ইউরোপটাকে দেখাচ্ছে, এটা হচ্ছে ইউরোপীয় তোমার হচ্ছে কি বলে ন্যাটো কান্ট্রি, এবং এটা হচ্ছে কানাডা, এটা হচ্ছে তোমার ইউএসএ। এরা হচ্ছে দুজন নর্থ আমেরিকা থেকে আসে আর বাকি সব ইউরোপিয়ান দেশ আছে, ঠিক আছে? আর এটা যে সাদা হোয়াইট কালার দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার কি বলে আটলান্টিক ওশিয়ান, মানে হচ্ছে আটলান্টিক ওশিয়ানের উত্তর দিক। হুম। এবার এরা কেন তৈরি হয়েছে? তার কারণ রাশিয়া এখানে রয়েছে, ইউএসএসআর ছিল সেই সময় যখন এটা স্থাপিত হচ্ছে, তখন, এখন তো রাশিয়া, আগে তো ইউএসএসআর ছিল, আর ইউএসএসআর অনেক বেশি শক্তিশালী ছিল। তো ইউরোপীয় ছোট্ট ছোট্ট দেশগুলোর ভয় ছিল কোনো না কোনো সময় ইউএসএসআর তাদেরকে আক্রমণ করে হাতিয়ে নিতে পারে, দখল করে নিতে পারে শক্তির ইয়েতে, ঠিক আছে? তো সেই জন্য এরা ভয়ে আমেরিকাকে বলেছিল যে আমাদের এরকম ভয় হচ্ছে যদি এরকম আক্রমণ করে দেয়। তখন আমেরিকা বলছে ঠিক আছে, তোদের প্রভু আমি তোদেরকে নিয়ে একটা কি বানাবো, গ্রুপ বানাবো, যেটার নাম দিয়ে দিয়েছে ন্যাটো, ঠিক আছে? ন্যাটো মানে নর্থ আটলান্টিকের আশেপাশে যারা রয়েছে তারা সবাই হচ্ছে ন্যাটোর পার্ট হয়েছে 1949 সাল থেকে। টোটাল এখন এক দুই বাড়তে 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 32, প্রথমে 32টা ছিল না, এখন হচ্ছে একজন দুজন করে যোগ হতে 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 32টা হয়েছে। সর্বশেষ হয়েছে সুইডেন। সর্বশেষ কে হয়েছে, না সুইডেন হয়েছে, ঠিক আছে? সুইডেন হচ্ছে সর্বশেষ, এখানে ম্যাপের মধ্যে নেই, এখানে এই ম্যাপটা পুরনো ম্যাপ। তো সর্বশেষ হচ্ছে কে, সুইডেন, না মানে 32তম হচ্ছে, 32তম দেশ হচ্ছে সুইডেন, ঠিক আছে? সুইডেন হচ্ছে 32তম দেশ, ঠিক আছে, ন্যাটোর। ওকে, আরেকটা জিনিস এখান থেকে বলার আছে, ন্যাটোর পার্ট নয়, সরি ন্যাটোর পার্ট নয় বলছি, ন্যাটোর পার্ট হচ্ছে একটা দেশ রয়েছে টার্কি। টার্কি মানে তুরস্ক। এটা হচ্ছে এশিয়ার দেশ কিন্তু হচ্ছে ন্যাটোর পার্ট। জিজ্ঞাসা করেন অনেক সময় কোন এশিয়ার দেশটা, একমাত্র এশিয়ার দেশ যারা হচ্ছে তোমার ন্যাটো কান্ট্রি, টার্কি বা তুরস্ক। ওই জন্য ভারতের চক্ষুশূল, ভারতের শত্রু, মানে আমরা তো শত্রু মনে করি না, এরা আমাদের শত্রু মনে করে, বারে বারে হচ্ছে ভারতের এগেনস্টে, ভারতের বিরুদ্ধে কথা বলে, পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করে। তো এদেরকে হচ্ছে এই টার্কিকে, তুরস্ককে যদি আমাদের কাউন্টার করতে লাগে, ন্যাটোর সাথে কাউন্টার করতে হবে। তো এই জন্য হচ্ছে এটা ভারতের একটা সমস্যা দেখা দেয় আর কি দেয়, ঠিক আছে? এই তোমার হচ্ছে টার্কির সাথে। তো টার্কি মনে রাখবে এশিয়ার দেশ হয়ে ন্যাটোর কান্ট্রি বা ন্যাটো মেম্বার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, যদিও এর নর্থ আটলান্টিকের সাথে এর কোনো সম্পর্ক নেই, তবুও কি করে হয়ে গেছে এই জানে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে পড়বে, আর্টিকেল 5। আর্টিকেল 5 মনে রাখবেন ন্যাটোর সাথে সম্পর্কিত। এই আর্টিকেল 5 বলে এদের আর্টিকেল 5-এ কি লেখা রয়েছে, যদি কোনো 32টার মধ্যে যদি কোনো দেশের মধ্যে, একটা দেশের মধ্যে আক্রমণ করে বাইরের কোনো শত্রু, তাহলে হচ্ছে বাকি 31 জন মিলে এসে তাকে মারবে, মানে সবাই ঝাঁপিয়ে পড়বে। এই জন্য ন্যাটো শক্তিশালী বলছে, ঠিক আছে? তো ন্যাটোকে আগে ভয় পেতো, আস্তে আস্তে ধীরে ধীরে এখন ন্যাটোর কোনো অস্তিত্ব থাকবেই না ভবিষ্যতে, দেখবে। চলো এখানে বলে দিয়েছি 32 নম্বর মেম্বার হচ্ছে সুইডেন 2024 সাল থেকে। তার আগে ফিনল্যান্ড ছিল 31তম, 30তম ছিল হচ্ছে উত্তর মেসিডোনিয়া। ওকে, আর অনুচ্ছেদ আর্টিকেল নাম্বার 5, যেটা ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আর্টিকেল নাম্বার 5, আমি বলে দিয়েছি কেন এটা, ঠিক আছে? আর ইউক্রেন এই ন্যাটোরই পার্ট হতে চেয়েছিল আর রাশিয়া বাধা দিয়েছিল, সেই জন্যই হচ্ছে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে এখনো পর্যন্ত, ঠিক আছে?
চলো গ্রুপ 7, যেটাকে ছোট করে G7 বলা হয়। এটা আগে G8 ছিল। G8 মানে 8 নম্বর ছিল রাশিয়া। 8 নম্বরটা কে ছিল? রাশিয়া ছিল। ওকে, এবার রাশিয়া কি করেছে? রাশিয়া ইউক্রেনের কাছে একটা ছোট্ট একটা দ্বীপ দেশ মানে আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডটার নাম হচ্ছে ক্রিমিয়া। ক্রিমিয়া দখল করে নিয়েছে, রাশিয়াকে এখান থেকে ভাগিয়ে দিয়েছে। তো রাশিয়াকে এখান থেকে বের করে দিয়ে এখন G8 হয়ে গেছে কি G7। রাশিয়া থাকাকালীন G8 ছিল, ঠিক আছে? এখন রাশিয়াকে বাদ দিয়ে এখন হয়ে গেছে G7। G7 এর অংশ কোন কোন দেশ? সারা বিশ্বের মধ্যে যত শক্তিশালী দেশ রয়েছে, অর্থনৈতিক দিক থেকে স্ট্রংগেস্ট কান্ট্রি রয়েছে, তারা হচ্ছে G7 এর অংশ। আমেরিকা থেকে কারা কারা থাকবে? উত্তর আমেরিকা থেকে। উত্তর আমেরিকা থেকে দুটো রয়েছে। সবার প্রথমে শক্তিশালী দেশ হিসেবে তুমি বলবে ইউএসএ, তো হবেই হবে। ইউএসএ হবে, ইয়েস হবে, ইউএসএ G7 এর পার্ট, ঠিক আছে? ইউএসএ। তারপরে শক্তিশালী কে হতে পারে? কানাডা। কানাডা, কানাডা হচ্ছে ইউএস এর। এরা হচ্ছে নর্থ আমেরিকাতে পড়ে, নর্থ বা উত্তর আমেরিকাতে পড়ে, ঠিক আছে? নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকার মধ্যে পড়ে। ওকে, এরপরে 4টে দেশ রয়েছে, এই 4টে দেশ হচ্ছে ইউরোপের মধ্যে পড়বে। কোথায় পড়বে? না, ইউরোপের মধ্যে পড়বে। ইউরোপের মধ্যে 4টি শক্তিশালী দেশের মধ্যে সবার প্রথমে আমাদের 200 বছর শাসন করেছে কে? ইউকের নাম নেবে তুমি। তারপরে বলবে তুমি ফ্রান্সের সাথে আমাদের আগাগোড়াই ভালো সম্পর্ক স্যার, তো ফ্রান্সও তো একটা শক্তিশালী দেশ, ইয়েস ফ্রান্স হয়ে যাবে। তারপরে ইটালি, ইটালি হয়ে যাবে। ইটালি হচ্ছে হয়ে যাবে শক্তিশালী দেশ। তারপরে যার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সেই জার্মানি, জার্মানির নাম মনে রাখবে, জার্মানি। তারই হচ্ছে সংসার, মানে যার টাকা তারই সংসার, জার্মানি। তো জার্মানি। এই 4টে দেশ হচ্ছে তোমার ইউরোপীয় দেশ, এবং একটা এশীয় দেশ, শক্তিশালী দেশ অর্থনৈতিক দিক থেকে, সেটা হচ্ছে জাপান, ঠিক আছে? সেটা হচ্ছে কি? জাপান। তো এরা হচ্ছে শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে এবং সমস্ত দিক থেকে, তারা G7 গ্রুপ বানিয়ে রেখেছে। এবং এই G7 এর মধ্যে যেই যেই দেশগুলোকে তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকেই হচ্ছে আমেরিকার বন্ধু দেশ এবং আমেরিকা ঘেঁষা দেশ, ঠিক আছে? আমেরিকাকে এরা আর কি তোমার বেশ ভালো বন্ধুত্ব রয়েছে, যদি এদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে আস্তে আস্তে, কিন্তু সেটা অন্য কথা। তো যখন স্থাপন হচ্ছিল তখন তো এদের মধ্যে এইভাবেই সম্পর্ক ভালো ছিল। তো G7 হয়ে গেল। এই কটা দেশ মনে রাখবে। 1975 সালে বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা দেখা যায়, তখন এরা একত্রিত হয়ে যায়। 1975 সাল থেকে এরা সংগঠনে রয়েছে G7 এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এরা হচ্ছে সদস্য, অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি G7 এর অংশ। তারপরে চলে আসো বর্তমানে 2026-এর প্রেক্ষাপট। যদি বলা হয় G7 এর হেডকোয়ার্টার কথা, জিজ্ঞাসা করবে না যদিও, যদি জিজ্ঞাসা করে জেনে রাখো, কোনোদিনও জিজ্ঞাসা করবে না, তার কারণ G7 এর কোনো হেডকোয়ার্টার নেই, ঠিক আছে? ওইরকম ফর্মালি হেডকোয়ার্টার নেই। এরা প্রত্যেক বছর বছর এই যে G7 এর যে 7টা দেশ রয়েছে, তাদের অল্টারনেট করে হচ্ছে একটা করে সামিট করে, প্রতি বছর বছর সামিট করে। দেখো 2026-এর যে G7 এর সামিট অলরেডি কিন্তু হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা, বারবার বলছি, মনে রাখো। এই যে 2026-এ যেটা হয়েছে সেটা ফ্রান্সে হয়েছে, ফ্রান্সে। আর এটা 52তম সামিট ছিল তাদের, এটাও মনে রাখবে। কততম? 52তম। তো 52তম সামিট হয়েছে জুন মাসেই হয়েছে, এই জাস্ট রিসেন্টলি হলো। সেটা হচ্ছে ফ্রান্সে হয়েছে, ফ্রান্স সভাপতিত্ব করেছে, মনে করে দেখো। ইমানুয়েল ম্যাক্রো ভারতকে ইনভাইট করেছে। ভারত কিন্তু G7 এর পার্ট নয়, কিন্তু প্রত্যেকবার ভারতকে ইনভাইট করা হয়। আগের বছর 2025 সালে কানাডা হোস্ট করেছিল, ভারত সেখানেও গেছিল, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ইটালিতে হয়েছিল, ইটালিতেও গেছিল। এবং হচ্ছে এই বছর ফ্রান্সে হয়েছে, ফ্রান্সেও তিনি গেছেন, ঠিক আছে? নরেন্দ্র মোদী, ভারতকে ইনভাইট করা হয়। ওকে, আচ্ছা। এবারে বলবো আমরা G20, মানে গ্রুপ 20। 20 মানে 20টা দেশের সমূহ, 20খানা দেশ এখানে রয়েছে। মানে অর্ধেক পুরো পৃথিবীর মধ্যে অর্ধেক অর্থনীতির দেশগুলোই হচ্ছে তোমার G20-র পার্ট। এখানে কিন্তু ভারত সদস্য, G7 এর পার্ট নয়, G20-র পার্ট। G20-র পার্ট হচ্ছে ভারতবর্ষ। দেখতে পাচ্ছ ভারতের ম্যাপ কোথায়? এই যে আমাদের ভারতের ম্যাপ, ঠিক আছে? তো ভারত হচ্ছে G20-র পার্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা। দেখো কি বলছে এই জায়গাটাতে, বলছে 1999 সালে G20 বা গ্রুপ 20 স্থাপিত হয়েছিল, এবং হচ্ছে এশিয়ার অর্থনৈতিক সংকটকে মোকাবিলা করবার জন্য এটা স্থাপিত হয়েছিল। এরও হচ্ছে G20-রও হচ্ছে কোনো স্থায়ী কি বলে হেডকোয়ার্টার বা সদর দপ্তর নেই, তার কারণ G20 হচ্ছে তোমার প্রত্যেক বছর বছর একটা করে সামিট হয় তাদের সদস্য দেশগুলোর মধ্যে। এই বছর 2026-এর যেটা হবে, 2026 সালে যে সামিটটা হবে সেটা ইউএসএ তে হবে, আমেরিকাতে হবে। কোথায় হবে? ইউএসএ, আমেরিকাতে হবে হচ্ছে এর সামিটটা, ঠিক আছে? মনে রাখবে, গুরুত্বপূর্ণ এগুলো জিনিস সব আমি বলে দিয়েছি এখানে। ওকে, আচ্ছা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে এখানে, তো সবকটা দেশের নাম আমি দিয়েইছি। বলছে যে 2023 সাল থেকে না, আফ্রিকান ইউনিয়ন, এরা G20-র পার্ট ছিল না, G20-র পার্ট ছিল না। 2023 সালের অ্যাড হয়েছে, নতুন সদস্য হয়েছে। তা আবার কার জন্য? ভারতের জন্য। কি করে? তার কারণ 2023 সালে হোস্ট কান্ট্রি কে ছিল? 2023 সালে হোস্ট কান্ট্রি ছিল আমাদের ভারতবর্ষ, ঠিক আছে? দেখবে ভারতের যত সরকারি অফিসিয়ালি যে সমস্ত তোমার লোগোতে ব্যবহার হতো, তোমার G20 লেখা থাকতো ওখানে, তো ভারত হোস্ট করছিল সেই বছর। 2023 সালে ভারত নেতৃত্ব দিচ্ছিল এবং আফ্রিকান ইউনিয়নকে অ্যাড করিয়ে দেয়।
ঠিক আছে, এটা একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল ভারতবর্ষের জন্য। এবার আমরা দেখবো স্ক্যান্ডিনেভিয়ান দেশ কাকে বলে। স্ক্যান্ডিনেভিয়ান হচ্ছে তিনটে দেশের নাম, তিনটে দেশকে একত্রিত করে ইউরোপের, এগুলোকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান। মনে রাখবে পরীক্ষাতে তিনটে দেশ হচ্ছে, একটা হচ্ছে নরওয়ে, নরওয়ে, 2 নম্বরে সুইডেন, নিচে আছে 3 নম্বর হচ্ছে ডেনমার্ক। এরা হচ্ছে ইউরোপ থেকে একদম উত্তর দিকে পড়ে, একদম উত্তর থেকে নর্থ ইউরোপে পড়ে। ঠিক আছে, নর্থ ইউরোপে পড়ে, শান্তিপূর্ণ দেশ। যত ইন্ডেক্স থেকে রিপোর্ট বেরোয় দেখবে এদের নাম টপে থাকবেই থাকবে। তো এই তিনটে দেশ কি বললাম, নরওয়ে সুইডেন ডেনমার্ক, নরওয়ে সুইডেন ডেনমার্ক, নরওয়ে সুইডেন ডেনমার্ক, এদেরকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ। ওকে, চলো তারপরে দেখি কি বলছে। তারপরে বলছে হচ্ছে যে নর্ডিক কান্ট্রি, আর একটা আছে নর্ডিক। নর্ডিকের মধ্যে হচ্ছে তিনটে দেশের সাথে তোমার হচ্ছে যে স্ক্যান্ডিনেভিয়ান তিনটে দেশ বললাম না, সেই তিনটে দেশের সাথে আরো দুটো অ্যাড করে দাও, ফিনল্যান্ড এবং হচ্ছে আইসল্যান্ড। ব্যাস, এই টোটাল 5টা দেশকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। তার মানে মনে রাখার সহজ টেকনিক আমি তোমাদের জন্য রেখেছি, বলছে ফিন্ডস। ফিন্ডস মনে রাখবে, ফিন্ডস কি, এফ দিয়ে ফিনল্যান্ড, আই ফর আইসল্যান্ড, এন দিয়ে নরওয়ে, ডি দিয়ে ডেনমার্ক, এস দিয়ে সুইডেন। তো এই 5টা দেশকে ফিন্ডস মনে রাখবে। ফিন্ডস মনে রাখলেই হচ্ছে তুমি মনে রাখতে পারবে নর্ডিক কান্ট্রির মধ্যে কারা কারা রয়েছে। নর্ডিক কান্ট্রির মধ্যে কারা কারা রয়েছে, তার মানে নর্ডিক কান্ট্রিকে আমরা এভাবে লিখতে পারি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান প্লাস হচ্ছে 2, এই 2 কে, এই 2 হচ্ছে, একজন হচ্ছে ফিনল্যান্ড, একটা হচ্ছে আইসল্যান্ড, হয়ে গেল কতগুলো, 5টা। তাহলে স্ক্যান্ডিনেভিয়াতে 3টে দেশ এবং হচ্ছে নর্ডিক কান্ট্রির 2টো দেশ, টোটাল হচ্ছে তোমার নর্ডিক কান্ট্রি হচ্ছে কত, 5টা দেশ। এদের সদর দপ্তর হচ্ছে কোথায় রয়েছে না, কোপেনহেগেনে রয়েছে। ওকে, কোপেনহেগেনে নোট করে রাখবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এর সাথে একটা ফ্রি দিচ্ছি, ফ্রিটা হচ্ছে বাল্টিক নেশন। বাল্টিক নেশন কি বলছে, বাল্টিক স্টেট বলা হয় কাকে, 1991 সাল থেকে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, তারপরে 15টা, টোটাল হচ্ছে তোমার 15খানা দেশ বেড়ে, 15টাকে 14+1 লিখতে পারি। একটা হচ্ছে রাশিয়া, বাকি হচ্ছে 14টা দেশ। আর এই 14টা দেশের মধ্যে 3টে দেশ আছে যেটা ইউরোপে পড়ে। এই 3টে দেশ হচ্ছে তোমার বাল্টিক সাগরের তীরে পড়ে। এই 3টে দেশকে বলা হচ্ছে বাল্টিক নেশন। ঠিক আছে, 3টে কারা কারা, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়েনিয়া। এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়েনিয়া। ম্যাপে দেখবে, এই দেখো, এদিকে তাকাচ্ছ, এদিকে দেখো, এটা হচ্ছে বাল্টিক সি, বাল্টিক সমুদ্র। বাল্টিক সমুদ্রের তীরে রয়েছে এস্তোনিয়া, লাটভিয়া এবং তোমার হচ্ছে লিথুয়েনিয়া। এই 3টে দেশকে বলা হয় বাল্টিক কান্ট্রি। স্ক্যান্ডিনেভিয়ান কারা, স্ক্যান্ডিনেভিয়ান হচ্ছে নরওয়ে, তারপর হচ্ছে তোমার সুইডেন, দেন হচ্ছে ডেনমার্ক, যে চেক শার্টের মধ্যে রয়েছে যারা, এরা। এবং এই 3জনের সাথে যদি আরো 2জনকে অ্যাড করে দাও, ফিনল্যান্ড, ফিনল্যান্ড এবং হচ্ছে তোমার আইসল্যান্ড, এই যে আইসল্যান্ডকে যুক্ত করে দাও, তাহলে হয়ে গেল এই 5টা, হয়ে গেল হচ্ছে তোমার নর্ডিক কান্ট্রি। তাহলে স্ক্যান্ডিনেভিয়ান, নর্ডিক এবং হচ্ছে বাল্টিক, 3টে একসাথে বলে দিলাম তোমাদের। ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে বলকান নেশন বা বলকান দেশ কাদের বলে। অনেকগুলো দেশে সমগ্রকে বলা হয় বলকান দেশ। ইউরোপের ম্যাপ যদি দেখো, পূর্ব দিকে কিছু দেশ রয়েছে, পূর্ব দিকে, কোন পূর্ব দিকে না, ইটালির পূর্ব দিকে। ইটালির পূর্ব দিকে বেশ কিছু দেশ রয়েছে, যেমন গ্রিস রয়েছে, আলবানিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, তারপর বোসনিয়া, হার্জেগোভিনা, উত্তর মেসিডোনিয়া, স্লোভেনিয়া, মন্টিনিগ্রো প্লাস হচ্ছে কসোভো। এই যে দেশগুলো, এগুলো একটা কোনো না কোনো সময় হচ্ছে, কোনো না কোনো সময় কি দীর্ঘ সময় থেকে তারা অটোমান সাম্রাজ্যের অন্তর্গত ছিল, এবং এই দেশগুলোর মধ্যে পলিটিক্যাল ক্রাইসিস চলছিল, এবং একত্রিতভাবে ছিল। আস্তে আস্তে টুকরো টুকরো ভেঙে 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 এতগুলো দেশ বেরিয়েছে। ঠিক আছে, তো রাজনৈতিক অস্থিরতা চলেছিল। প্রথম বিশ্বযুদ্ধও এখান থেকেই শুরু হয়েছিল, বলকান জায়গাগুলো থেকে। এবং এই যে যে পুরো কালারিং যে জায়গাগুলো দেখছো, এটাকে বলা হয় বলকান নেশন। এবং এখানে হচ্ছে তোমার বলকানস, দেখো লেখা রয়েছে, বলকান মালভূমি অবস্থান করছে। তো এদেরকে একসাথে বলা হয় বলকান। এতগুলো মিলের কারণে বলা হয় হচ্ছে বলকান নেশন বা বলকান স্টেট বা বলকান বলা হয়। ঠিক আছে, তো এটা একটা ইটালির ম্যাপ। ইটালি থেকে যদি তুমি পূর্ব দিকে যাও, অ্যাড্রিয়াটিক সি পার করে তুমি পাবে হচ্ছে আলবানিয়া, মেসিডোনিয়া, কসোভো, গ্রিস পাবে, মন্টেনিগ্রো, সার্বিয়া, বুলগারিয়া, দেন রোমানিয়া সব থেকে বড়, এবং হচ্ছে মলডোভা। এই যে দেশগুলো রয়েছে, হ্যাঁ, স্লোভেনিয়া, এগুলোই হচ্ছে তোমার বাল্টিক নেশন নামে পরিচিত। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং হচ্ছে দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউ স্টাডি। থ্যাংক ইউ, জয় হিন্দ।